জাতিসংঘের কোনো বডি বা কোনো মেকানিজম কিন্তু এই বিচার ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করতে পারবে না বা এভিডেন্স শেয়ার করতে পারবে না যতদিন পর্যন্ত ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড আমাদের আইনে আছে। অ্যান্ড এটা কিন্তু একটা সুযোগ ছিল যখন এই আইনটা সংশোধন করলো, অ্যাটলিস্ট একটা স্থগিতাদেশ দিয়ে রাখা, যেটাকে মরেটোরিয়াম বলি আমরা ইংরেজিতে, ডেথ পেনাল্টির উপরে। কারণ তাতে আমাদেরই লাভ হতো, সেটা হতো যে আমাদের বিচারিক প্রক্রিয়ায় আমরা সহায়তা পেতাম জাতিসংঘের বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর, এবং এই সহায়তাটা কিন্তু আমাদের প্রয়োজন। সহায়তাটা আমাদের প্রয়োজন অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে যে আমাদের এই বিচার প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, যেমন আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়াটাই পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল। সো প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেটার জন্য আমাদের এই সহায়তা দরকার। আমাদের ইনভেস্টিগেশনের জন্য এভিডেন্স দরকার, এবং এভিডেন্স শেয়ারিং ওনারা কিন্তু ক্যাটেগরিক্যালি বারবার বলেছেন, যেটা রেকমেন্ডেশনেও এসেছে এই প্রতিবেদনের, যে আমরা এভিডেন্স শেয়ারিংও করব না যদি এই বিচার প্রক্রিয়া মৃত্যুদণ্ডে পরিণতি হতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে কাউকে, এবং সেটা দিতে পারবে। সো এইদিকে কিন্তু আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কোনো ধরনের ডিসকাশন শুনিনি, কোনো পাবলিক ডিসকাশনই হয়নি এই ব্যাপারে যে আমরা যে ওই সহায়তাটা পাবো না। বরঞ্চ দেখা যাচ্ছে যে ইউএনের এই রিপোর্টটাকে ওনারা একদম কংক্রিট এভিডেন্স হিসেবে ট্রিট করছে। আমি দেখেছি যে চিফ প্রসিকিউটর যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, উনি বলেছে এটা পুরোপুরি কংক্রিট এভিডেন্স হবে ট্রায়ালে। এটা কিন্তু কংক্রিট এভিডেন্স হতে পারে না, এটা কংক্রিট এভিডেন্স হতে পারে না, কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড অল রিজনেবল ডাউট স্ট্যান্ডার্ড অফ প্রুফ আরও অনেক হাই। সো এখানে কিছু সমস্যা রয়ে গেছে, যেটার জন্য আমাদের এই বাংলাদেশের বিচার প্রক্রিয়া হয়তো ঠিকমতো হবে না, হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে। আরেকটা হচ্ছে এটাকে হ্রাস করা যাবে না, তড়িঘড়ি করে বিচার করলে হবে না। ওই আগের পতিত সরকারের আমলেও কিন্তু 2 বছর না 2.5 বছরের মধ্যে মনে হয় শেষ করে দিয়েছিল, এবং তার পরিণতিটা কি, এটা পুরোপুরি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না সেই বিচার প্রক্রিয়া। আমরা একই ভুল করা উচিত হবে না। এখানে আরও বলবো যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও তো রেগুলার যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানেও অনেক মাস মার্ডার কেসেস ফাইল করা হচ্ছে, গায়েবী মামলা ফাইল করা হচ্ছে। এগুলোও কিন্তু আমার বিচার প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ দেখা যাচ্ছে যে যারা অ্যাকচুয়ালি ভিকটিমস তারা কোনো ধরনের ন্যায় বিচার পাচ্ছে না, কিন্তু এটাকে একটা অস্ত্র হিসেবে ইউজ করছে পার্সোনাল কোনো ভ্যান্ডেটা বা স্কোর সেটেল করার জন্য। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস, এবার যদি আমি চলে যাই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এখানে তুষারও এর আগে বলেছেন এবং আমি সেটার সাথে একমত, যে আমাদের কি এই সক্ষমতা আছে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা? তো আমাদের নেই এখন, আনফর্চুনেটলি। সো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে রেফার করাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আই থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু গো অ্যাবাউট ইট। অ্যান্ড এই ব্যাপারে শুধু আমি বলছি যে তা না, জাতিসংঘের রিপোর্টেও সুপারিশ এসেছে এই ব্যাপারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই একই কথা বলেছে যে গুরুত্বপূর্ণ বড় ধরনের এরকম কোনো জিনিসের মামলা বা বিচার মোকাবেলা করার জন্য যদি রাষ্ট্রের সক্ষমতা না থাকে, সেই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। বা কমপ্লিকেটেড যদি তদন্ত, যে এখানে অবশ্যই কমপ্লিকেটেড তদন্ত ইনভলভড, সেই ক্ষেত্রেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সো আমার মনে হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যাপারটা সিরিয়াসভাবে বিবেচনা করে এই সিদ্ধান্তটা দ্রুততম নেওয়া উচিত, যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাতে আমরা রেফার করতে পারি এগুলো। তো এই বলেই আমি শেষ করব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টটা, বাট লেটস নট ওভারস্টেট ইটস ইম্পর্টেন্স। বিচার প্রক্রিয়ায়, আমাদের ডোমেস্টিক বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে, অ্যান্ড তার জন্য আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।